আচ্ছা লাস্ট ক্লাসে আমরা হচ্ছিল ইয়া দিয়ে শেষ করছি এসপিআই দিয়ে আমরা হচ্ছিল শেষ করছি সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস আজকে আমরা হচ্ছিল বেসিক্যালি will see the rest of the two communication protocols. So the first one is UART, which is basically known as Universal Asynchronous Receiver or Transmitter. ঠিক আছে? It is also called serial communication interface, but it's a little bit different than conventional asynchronous systems. ঠিক আছে? কারণ কি? এক তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন। ঠিক আছে, ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন, দুইটা ডেডিকেটেড ওয়্যার থাকে ফর ট্রান্সফার অ্যান্ড রিসিভাল। ঠিক আছে, বাট স্টিল ইটস কনসিডার্ড অ্যান অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন, বিকজ অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন শুধু এই মাত্রই আমরা হচ্ছিল শুধু এই কারণটাতেই হচ্ছিল আমরা এটাকে অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন ডিক্লেয়ার করি, বিকজ হচ্ছিল এটা কোনো ক্লক সিগনাল অথবা হচ্ছিল টাইমিং সিগনাল নাই। ঠিক আছে, ইট হ্যাজ নো ক্লক অর টাইমিং সিগনাল টু synchronize the data transfer. Alright. Compatible with PCs, the standard bit rates are 100. Bit rates bolte data transfer rates are ki, which are 100 bits per second, 200, 300, 1200, ঠিক আছে? So and so on goes up till 1,15,200 BPS, মানে bits per second. এত পর্যন্ত রিচ করতে পারে the standard bit rates between মানে হচ্ছে UART communication protocols দিয়ে you can reach this kind of speeds of data transfer. Okay. UART এর জন্য কিছু এক্সাম্পলস দেওয়া আছে এখানে, যেমন হচ্ছিল কানেক্টিং আ জিপিএস মডিউল, ব্লুটুথ মডিউলস or RFID card reader modules to the Raspberry Pi, Arduino or any kind of other microcontrollers. Alright. আচ্ছা, so the UART or UART communication protocol's main purpose is to transmit and receive serial data. আর কিছু না, just simply transmit and receive serial data without any clock signal. ঠিক আছে, and the best thing about UART is that it only uses two wires. একটা হচ্ছিল ট্রান্সফার ডেটা মানে ট্রান্সফার সিগন্যাল, যেটা হচ্ছিল মানে ট্রান্সফার ওয়্যার, যেটা হচ্ছিল ডেটা ট্রান্সফার করার জন্য লাগে, আরেকটা হচ্ছিল রিসিভাল ওয়্যার, যেটা ডেটা রিসিভ করার জন্য লাগে। ঠিক আছে, এবং এখানে কিছু রিজনস দেওয়া আছে ওয়াই মানে UART কখন কখন ইউজ করবেন আপনারা। ইন কেসেস ওয়ার দ্য হাই স্পিড ইজ নট রিকোয়ার্ড, যখন নট মাচ হাই স্পিড ইজ রিকোয়ার্ড, একটা চিপ এবং ইকোনমিক্যাল সলিউশন দরকার তোমাদের ফর ট্রান্সফারিং অর ট্রান্সমিটিং ডেটা বিটুইন টু ডিভাইসেস। দেন দের ইজ হচ্ছিল সিঙ্গেল ওয়্যার ফর ইচ ডিরেকশন। ঠিক আছে, UART কমিউনিকেশন ইজ ভেরি চিপ ইন এ সেন্স যে হচ্ছিল সিঙ্গেল ওয়্যার ফর ইচ ডিরেকশন অ্যান্ড গ্রাউন্ড ওয়্যার, এবং হচ্ছিল ইটস আ ভেরি সিম্পল হার্ডওয়্যার অ্যান্ড প্রসেস। দের ইজ নো কমপ্লেক্স ক্লকস or other timing signals to worry about when transferring data in a UART. ঠিক আছে, যেটাকে আমরা ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস রিসিভার ট্রান্সমিটার প্রোটোকল বলি। ওকে, UARTটা মানে হচ্ছিল UARTর হচ্ছিল ট্রান্সফারটা দেখতে এরকম হয় যে হচ্ছিল তোমার দুইটা ডিভাইস। ঠিক আছে, জাস্ট ইমাজিন UARTর বাম সাইডে UART 1 এর বাম সাইডে একটা ডেটা বাস আছে, একটা ডেটা ডিভাইস আছে, আর UART 2 এর পাশে একটা ডেটা ডিভাইস আছে। ওকে, সো এই ডিভাইসের থেকে মানে এই UART ইন্টারফেসটা হচ্ছিল ইজ অ্যাটাচড, মানে হচ্ছিল ইন্টারফেসটাকে আমি চিন্তা করতেছি ইজ অ্যাটাচড টু দি ইচ অ্যান্ড এভরি ডিভাইসেস, যেটা দিয়ে আমরা হচ্ছিল হাউ উই বেসিক্যালি কমিউনিকেট ডেটা ইজ যে দ্য টু UARTs কমিউনিকেট ডাইরেক্টলি উইথ ইচ আদার, যে মানে দুইটা সাইডে দুইটা ডিভাইস যদি থাকে আমাদের, দ্য UARTs বেসিক্যালি কমিউনিকেট ডাইরেক্টলি উইথ ইচ আদার এবং data flows from the TX pin. Let's say for example UART 1 UART 2 তে কোনো ডেটা পাঠাচ্ছে, আর্বিট্রারি ডেটা পাঠাচ্ছে, চিন্তা করো তখন কি হবে, এই যে ওর ট্রান্সফার পিনটা আছে, ওর ট্রান্সফার পিনটার থেকে সিরিয়ালি বলতে পার ক্লক সাইকেলে এক বিট করে ডেটাটা উইল কাম অ্যাট UART 2's রিসিভাল পিন RX পিনটাতে। ওকে, আর লেটস সে ফর এক্সাম্পল UART 2 যদি UART 1 কে পাঠায়, সেম মানে সেম জিনিসই হবে, ওই UART 2 এর হচ্ছিল ট্রান্সফার পিনটা থেকে UART 1 এর রিসিভাল পিনটাতে এক বিট করে পার ক্লক সাইকেল সিরিয়ালি ডেটাটা ইনপুট হবে। বাট ডেটা বাস থেকে যখন ডেটাটা আসে UART এর মধ্যে, তখন ডেটাটা প্যারালালি আসে। এটা প্যারালালি কেমনে আসে আমি একটু দেখাই। এই যে আপনি দেখতে পারেন যে এখানে একটা ডেটা বাস আছে, দিস ডেটা বাস, এটা হচ্ছিল একটা ইন্টারনাল ডেটা বাস, যেটা হচ্ছিল এই ইন্টারনাল ডেটা বাস ফর দি ডিভাইস যেটার সাথে UART 1 ইন্টারফেসটা কানেক্টেড।
আরেকটা হচ্ছিল লেটস সে ফর এক্সাম্পল আরেকটা ডেটা ডিভাইস আছে যেটার ইন্টারনাল ডেটা বাসের সাথে হচ্ছিল প্যারালালি ইউআরটি 2 এর ডিভাইসটা কানেক্টেড, ইন্টারফেসটা কানেক্টেড। আচ্ছা, সো 8 বিটের ডেটা যখন ট্রান্সফার করবে দিস ডিভাইস, লেটস সে ফর এক্সাম্পল বাম সাইডে ইউআরটি 1 এর সাথে যে কানেক্টেড ডিভাইসটা, ও যখন হচ্ছিল ইউআরটি 2 এর সাথে কানেক্টেড ডিভাইসে কোনো ডেটা পাঠাইতে যাবে, তখন ফার্স্ট প্রসেসটা হবে কি, ডিভাইস ওয়ান থেকে ইন্টারনাল ডেটা বাসের থ্রুতে প্যারালালি, দেখো প্যারালালি কিন্তু ডেটাটা আসবে। ফার্স্ট অফ অল প্যারালালি ডেটাটা আসে টু ইউআরটি 1, ওকে। After this data comes into UART1 parallelly আসার পর কি হয় যে UART1 transfers or transmits this data serially। প্রথমে ডেটাটা আসে হচ্ছিল, ঢুকে হচ্ছিল তোমার UART1 এ parallel, but এটা transmit হয় to the another UART or the second device serially। এই যে ট্রান্সফার পিনটা থেকে ও রিসিভাল পিনটাতে এই একটা সিঙ্গেল ওয়্যার ইউজ করে সিরিয়ালি ডেটাটাকে, এই যে আগে প্যারালালি ডেটাটা আসবে, আসার পর এটাকে অর্গানাইজ করার পর দেন হচ্ছিল স্টার্ট এবং স্টপ বিট লাগায়, একটা প্যারিটি বিটও লাগে, এখানে দেখবো একটু পরেই, যে ওগুলি ইউজ করে তারপরে হচ্ছিল ফাইনালি এই ট্রান্সফার পিনটা দিয়ে হচ্ছিল এক বিট করে পার ক্লক সাইকেল দ্য ডেটা ইজ ট্রান্সমিটেড। সেম গোজ ফর দ্য UART2 অ্যাজ ওয়েল, যেখানে হচ্ছিল ডেটাটা আসলো, তো এক করে একটা বিট করে আসলো, আসার পর হচ্ছিল এটাকে অর্গানাইজ করার পর what the UART2 does, এটাকে যে ওই যে সেকেন্ড ডিভাইসটা যেটা কানেক্টেড ওর সাথে যে ডিভাইসটা কানেক্টেড ওর মধ্যে ওই অর্গানাইজ বিটটাকে প্যারালালি ট্রান্সমিট করে দেয়। কনসেপ্টটা বুঝছি? কেউ কারো কোনো কনফিউশন? এনিওয়ান? তহিদ কথা শুনতে পাচ্ছেন আপনারা এভরিওয়ান? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। রেসপন্ড করুন। হ্যাঁ বলো। এনি কোয়েশ্চেনস এনিওয়ান? নো স্যার। ওকে, সো এই গেল হচ্ছিল একটা ইউআরটি থেকে আরেকটা ইউআরটি, মানে দুটো ডিভাইসের মধ্যে কেমনে ডেটাটা ট্রান্সমিট হয় প্রসেসটা। ওকে, এই যে দেখো আমি এতক্ষণ যা বললাম এক্স্যাক্টলি ওইটাই বলবে। দেখো দ্য ট্রান্সমিটিং ইউআরটি কনভার্টস দি প্যারালাল ডেটা, ঠিক আছে, দ্য প্যারালাল ডেটা ফ্রম দি কন্ট্রোলিং ডিভাইস। লেটস সে ফর এক্সাম্পল কন্ট্রোলিং ডিভাইস যেহেতু এই ডিভাইসটা ডেটা পাঠাচ্ছে, এই যে প্যারালালি ডেটা যেটা আসলো UART1 এ, সেই প্যারালাল ডেটাটাকে কি করে হচ্ছিল, প্যারালাল ডেটাটাকে হচ্ছিল কন্ট্রোলিং ডিভাইস লাইক CPU লেটস সে ফর এক্সাম্পল, ইট কনভার্টস ইট টু সিরিয়াল ফর্মে কনভার্ট করে নেয়, অর্গানাইজ করার পর এটা হচ্ছে কনভার্ট করে, দেন it transmits it in serial to the receiving UART, which এই রিসিভাল যে হইলো, রিসিভিং UART যে ডেটাটা রিসিভ করলো, এটা তো সিরিয়াল ডেটা রিসিভ করলো, which then converts the serial data back into parallel data for the receiving device। বুঝছে? রিসিভিং UART-টাকে, রিসিভিং UART যে হচ্ছিল সিরিয়াল ডেটাটা রিসিভ করলো, ওটাকে প্যারালাল ডেটাতে কনভার্ট করে it is further sending it out parallelly to the receiving device। Okay, the UART that is going to transmit data receives the data from the data bus, ঠিক আছে, ডেটা বাস থেকে ডেটা বাসটা রিসিভ করে প্যারালালি। হ্যাঁ, the data bus is used to send data to the UART by another device, let's say for example like a CPU, memory or microcontroller। Okay, data is transferred from the data bus to the transmitting UART in parallel form। এই যে এই ডেটা বাস থেকে যে ডেটাটা আসতেছে, ইটস কামিং ইন আ প্যারালাল ফর্ম, আইদার CPU হতে পারে, মাইক্রোকন্ট্রোলার হতে পারে, মেমোরি হতে পারে, ঠিক আছে, সো অ্যান্ড সো অন। after the transmitting UART gets the parallel data, যে প্যারালাল ডেটাটা পাইলো, এটা করে কি, it adds a start and parity bit এবং a stop bit, creating a data packet। একটু আগে যেটা বললাম যে এখানে ডেটা বাসের থ্রুতে 8 বিট ডেটাটা আসার পর UART1 করে কি, একটা স্টার্ট বিট লাগায়, একটা প্যারিটি বিট লাগায়, আবার কি লাগায়, একটা স্টপ বিট লাগায় টু দি ডেটা 8 বিটের ডেটা ক্যারেক্টারটাতে একটা এই প্রসেসটা করে এবং ক্রিয়েটস আ ডেটা প্যাকেট। অ্যান্ড দেন
The next, the data packet is then basically outputted serially to the receiving, যে receive করতেছে, receiving UART bit by bit because it's a serial communication at the TX pin. The receiving UART, what it does, it reads the data packet bit by bit at its RX pin, receival pin. The receiving UART then further converts the data back into parallel form and then removes যেটা হচ্ছিল UART হচ্ছিল অ্যাড করছিল, the start bit, the parity bit and the stop bits, ওগুলিকে রিমুভ করে নেয়. And then finally the receiving UART transfers this data packet parallelly to the data bus on the receiving end. এই প্রসেসটা কিন্তু ইম্পর্টেন্ট. সো মানে কিন্তু হচ্ছে যখন আপনারা কোয়েশ্চেন মানে অ্যান্সার স্ক্রিপ্টে লিখবেন, প্লিজ ডোন্ট ইউজ ওয়ার্ডস ডাইরেক্টলি ফ্রম হিয়ার, ঠিক আছে? এক্স্যাক্টলি এটা কপি করে বসায় দিতে চায় না. আমি যেটা বলি আপনাদেরকে যে হচ্ছে ইউজুয়ালি আই প্রেফার যে ইউ গাইজ ট্রাই টু রাইট ইন ইউর ওন ওয়ার্ডস. For someone who has directly copied this whole text for the answer and someone who has written in his or her own words, যে নিজে ওয়ার্ডসে লেখছেন সে কিন্তু বেশি প্রেফারেন্স পাবেন ফর ফুল মার্কস, ঠিক আছে? সো ইটস অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট বিহাইন্ড দিস. যে কনসেপ্টটা যখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, you guys can write anything in your own words. ওকে, আচ্ছা, এই তো ডেটাটা ফাইনালি হচ্ছিল প্যারালেলি এসে পড়ে. When the receiving UART detects how the process basically মাঝখানে যে প্রসেসটা how it basically works is যে receiving যে UART টা, it basically detects the start bitটা detect করে, which is usually a 0. It starts to read the incoming bits in a specific frequency known as baud rate. এই baud rateটাকে বলি আমরা হচ্ছে the speed or measure of speed of data transfer, and it's basically expressed in bits per second. baud rate এর কনসেপ্টটা বুঝছেন তো, যে ডেটা ট্রান্সফারের যে স্পিডটা সেটাকেই আমরা হচ্ছিল baud rate বলি. ওর যে ডেটা ট্রান্সফারের একটা স্পিড আছে আর ওর ডেটা রিসিভাল অথবা রিড করার যে একটা স্পিড আছে, দুইজনের তো একটা স্পিড আছে, রাইট? এটাকে আমরা baud rate বলতেছি. এবং both UARTs must operate at the same baud rate. সেম baud rate এ অপারেট করতে হবে. এবং the maximum difference between the baud rate for the receiving and the transferring UARTs can't be more than 10%. Thresholdটা should be at 10%. এই 10% ডিফারেন্সের অধিক বা কম যদি হয়ে যায়, তখন হচ্ছিল দ্য বেট টাইমিং, মানে টাইমিং গেটস ফার টু অফ, এবং ওই প্রসেসটা টোটালি গোজ আউট অফ সিনক্রোনাইজেশন, এবং তোমার হচ্ছিল তুমি দেখবা হচ্ছিল তোমার ডেটা হচ্ছিল করাপ্ট হয়ে যায় ইউজুয়ালি. তখন হচ্ছিল যেটা আগে পাওয়ার কথা ওটা হচ্ছিল মানে আরও কিছুক্ষণ পরে পাইতেছো তুমি, প্লাস তোমার either reading or হচ্ছিল ট্রান্সফারিং যে baud রেটটা ইজ বিলো 10%, মানে ডিফারেন্সটা 10%-এরও অধিক. ওকে, এই জিনিসটা বুঝতে পারছেন? এই জিনিসটা যেটা বললাম মাত্র, যে ট্রান্সফারিং এবং হচ্ছিল রিসিভিং যে ইউএআরটিটা, এদের মধ্যে হচ্ছিল যে থ্রেশহোল্ডটা, baud rate ডিফারেন্সের যে থ্রেশহোল্ডটা কান্ট বি মোর দেন 10%. এই 10%-এর যদি অধিক ডিফারেন্স চলে যায়, তখনই হচ্ছিল the timing of the bits gets far too off এবং further corrupts the data, because the whole thing goes out of synchronization, the whole process. সবাই বুঝছি? Everyone? Yes sir, বুঝতে পেরেছি. Okay. সো এটা গেল. এবার হচ্ছিল আমরা ইউএআরটি হচ্ছিল কমিউনিকেট করে যে ডেটাটাকে হচ্ছিল সেট আপ করে, এটা দেখতে কিরকম হয় দেখি আমরা. ফার্স্ট অফ অল দিস মানে দ্য হোল থিং অ্যাজ মানে দ্য হোল ডেটা প্যাকেজ অ্যাজ আ হোল ইজ কল্ড দ্য ডেটা প্যাকেট. ওকে, সো ফার্স্টে প্রথমে একটা স্টার্ট বিট থাকে, তার ভিতরে হচ্ছিল 5 to 9 ডেটা বিটস থাকবে. দেন এই ডেটা ফ্রেমটা মানে যেটাকে আমরা ডেটা ফ্রেম বলবো, এবং এই ডেটা ফ্রেমটার পরেই একটা প্যারিটি বিট আসবে, যেটা আমরা দেখবো এখনই যে প্যারিটি বিটটা কী কাজ করে, এবং ফাইনালি এন্ডস উইথ আ স্টপ বিট. ওকে,
স্টার্ট বিটটা হচ্ছিল বেসিক্যালি দ্য ইউআরটি ডেটা ট্রান্সমিশন লাইন ইজ ইউজুয়ালি নর্মালি হেল্ড অ্যাট হাই ভোল্টেজ, ওই যে বলছিলাম না মার্ক স্টেটে হোল্ড করে, মানে ওয়ান প্রোভাইড করে কনস্ট্যান্টলি, বা when it is not transmitting any data. But to start another transfer of data, data packet, the transmitting UART pulls the transmission line from high to low for one clock cycle, which is basically the first start bit. প্রথম 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 সাইকেলেই হচ্ছিল, প্রথম যে বিটটা পাঠায় ইউজুয়ালি ওয়ানই তো পাঠাচ্ছে, প্রথম বিটটাতে জিরো পাঠায়, ওই জিরো পাঠাইলে তখন বুঝে যে হ্যাঁ ইনকামিং যে ডেটাটা আসতেছে আই হ্যাভ টু রিড ইট। দ্য রিসিভিং ইউআরটি বেসিক্যালি আন্ডারস্ট্যান্ডস যে দ্য ইনকামিং যে নেক্সট বিটগুলো আছে সেগুলো আমার রিড করতে হবে। When the receiving UART detects the high to low voltage transition, it basically starts reading the data frame bit by bit based on the baud rate or the frequency of the baud rate. Okay, এই তো গেল প্রথম স্টার্ট বিটটা। এরপর আসি হচ্ছিল দ্য ডেটা ফ্রেম। দ্য ডেটা ফ্রেম বেসিক্যালি হোল্ডস দি অ্যাকচুয়াল ডেটা, যে অ্যাকচুয়াল ডেটাটা তুমি ট্রান্সফার করতেছো, 5 বিট হোক 8 বিট হোক, ক্যান বি মানে হচ্ছিল অফ ভ্যারিয়াস লেন্থ। এই 8 বিট ডেটা লং হচ্ছিল এই মানে যদি 8 বিট হয় যখন হচ্ছিল কোনো প্যারিটি বিট, মানে প্যারিটি বিট যদি ইউজ করা হয়, মানে 9 বিটের ডেটা ফ্রেম তো তো হচ্ছিল যদি তুমি প্যারিটি বিট ইউজ করো এটা কমে 8 বিটে চলে আসে রেঞ্জটা, বাট যখন প্যারিটি বিট না ইউজ করবা তখন হচ্ছিল 9 বিট লং হতে পারে তোমার ডেটাটা। ওকে, সো ইফ নো ডেটা প্যারিটি বিট ইজ ইউজ, দ্য ডেটা ফ্রেম ক্যান বি 9 বিটস লং, এবং in most cases the data is being sent with the least significant bit first. Okay, LSB টা আগে পাঠায়। আচ্ছা, প্যারিটি বিটে আসি। প্যারিটি বিট বেসিক্যালি describes the evenness or oddness of a number. Evenness or oddness of a number, এই প্যারিটি বিটটা বেসিক্যালি করে কি যে আপনার চেক করে ডেটা ফ্রেমের মধ্যে আপনি যে হচ্ছিল ডেটাটা পাঠাচ্ছেন এখানে দ্য নাম্বার অফ ওয়ানস কি ইভেন নাকি অড। যদি ইভেন নাম্বারস অফ ওয়ান থাকে তখন একটা প্যারিটি বিটটা থাকে হচ্ছিল জিরো, উইচ রিপ্রেজেন্টস ইভেন প্যারিটি। ওকে, এবং যদি হচ্ছিল ইফ দ্য ওয়ান বিটস, ঠিক আছে, ওয়ান বিটগুলো ডেটা ফ্রেমে যে ওয়ানগুলো আছে এই ওয়ানগুলো যদি অডে থাকে, ঠিক আছে, অড নাম্বারে থাকে তখন হচ্ছিল প্যারিটি বিটটা সেন্ডস আউট আ ওয়ান উইচ রিপ্রেজেন্টস অড প্যারিটি। ওকে, so it basically counts the number of bits with the value of 1 and checks if the total is an even or odd number. So if যদি হচ্ছিল তোমার number of ones is even, মানে number of ones in the data frame is even, তার মানে কি it's an even parity, so এর জন্য ওটা কি করে যে জিরো দেয় প্যারিটি বিটে। এবং যদি নাম্বার অফ ওয়ান্স যদি হচ্ছিল ইয়া থেকে যে অডে থাকে তার মানে কি it's an odd parity এবং হচ্ছিল ওয়ান প্রোভাইড করে ইন দ্য প্যারিটি বিট। ঠিক আছে, এই প্যারিটি বিটটা ইউজ করার কারণ, লিসেন টু দিস কেয়ারফুলি, এই প্যারিটি বিটটা ইউজ করার কারণটাই হচ্ছিল যখন আপনারা ডেটা ট্রান্সমিট করেন, ঠিক আছে, ডেটা ট্রান্সমিট করেন তখন নয়েস ইনডিউস হওয়ার চান্সেস আছে না। লেটস সে ফর এক্সাম্পল কোনো কিছু একটা মানে ডেটা ফ্রেমে কোনো একটা বিট ওয়ান পাঠানোর কথা ওটা চেঞ্জ হয়ে জিরো হয়ে গেল, রাইট? এই প্যারিটি বিটটা হচ্ছিল বেসিক্যালি অ্যাক্টস অ্যাজ আ সিকিউরিটি মেজার, যেখানে হচ্ছিল লেটস ফর এক্সাম্পল আপনি ডেটাটা যা পাঠাইলেন ইভেন ডেটা ফ্রেমে যেটা পাঠাইলেন ডেটাটা সেটা ইভেন ডেটা, বাট ফার্দার নয়েস ইন্ডাকশনের কারণে চেঞ্জ হয়ে ডেটাটা হচ্ছিল অড হয়ে গেল। এই প্যারিটি বিটটা ইউজ করে বেসিক্যালি দ্য রিসিভিং সিস্টেম ক্যান আন্ডারস্ট্যান্ড যে ডেটাটা ও রিসিভ করতেছে ইজ ইট করাপ্টেড অর নট। সবাই বুঝছি? Any questions? এই যেখানে বলা আছে দেখেন, the parity bit is basically used as a way for the receiving UART to tell if the any data has changed during transmission, because it can be changed due to electromagnetic radiation or mismatched baud rates or long distance data transfers. ঠিক আছে, so these are the few examples of how the data can be মানে হচ্ছিল corrupted. So this parity bit basically acts as a way for the receiving UART to tell if the data is corrupted or not. বুঝেছি? কোশ্চেন আছে কারো? Anyone? No, sir. আচ্ছা, এরপরে আসি হচ্ছিল স্টপ বিট। স্টপ বিটটা হচ্ছিল যেটা পড়ে আসলাম অ্যাসিনক্রোনাসে, যে হচ্ছিল একটা
হাই ভোল্টেজ অথবা 1 পাই, ঠিক আছে, ফর অ্যাটলিস্ট 1 or 2 বিট ডিউরেশনস, যেটা হচ্ছিল বেসিক্যালি সেন্স দি ইউএআরটি টু, মানে যে রিসিভিং ইউআরটিটা ক্যান স্টপ রিডিং দ্য ডেটা আর কি বেসিক্যালি। ও যখন জিরো পাইলো প্রথমে, জিরো পাওয়ার পরে তো ডেটাটা রিড করলো, প্যারিটি বিটটাও নিয়ে নিল, নিয়ে হচ্ছিল তারপর স্টপ বিটটাও নিল। এই ডেটা প্যাকেটটা নিয়ে নেওয়ার পর স্টপ বিটটা পাওয়ার সঙ্গে সঙ্গে কী করে, যে স্টপ করে দেয় কাজটা, রিডিং দ্য ডেটা। প্যারিটি বিটটা চেক করে যে ডেটাটা কি করাপ্টেড নাকি না। যখন দেখা যায় নট করাপ্টেড, তখন ফার্দার কী করে ইউএআরটিটা এই স্টার্ট, প্যারিটি এবং হচ্ছিল স্টপ বিটসগুলো রিমুভ করে এই যে ডেটা ফ্রেমটা থাকে, এই ডেটা ফ্রেমটাকে ফার্দার প্যারালেলি হচ্ছিল কই পাঠায়, ডেটা বাস দিয়ে রিসিভিং ডেটা ডিভাইসটাকে তার কাছে হচ্ছিল পাঠাতে। দ্য এই যে স্টেপসগুলো কী কী, ট্রান্সমিটিং ইউআরটি ডেটা রিসিভস দ্য ডেটা প্যারালেলি ফ্রম দ্য ডেটা বাস, প্রথমে প্যারালেলি ট্রান্সমিটিং ইউআরটিতে আসে। ট্রান্সমিটিং ইউআরটি অ্যাডস দ্য স্টার্ট, প্যারিটি বিট অ্যান্ড দ্য স্টপ বিট, ঠিক আছে, এগুলো অ্যাড করে, অ্যাড করার পর সিরিয়ালি এটা পুরোটাকে হচ্ছিল ট্রান্সমিট করে দেয়। দ্য এন্টায়ার প্যাকেট ইজ সেন্ট সিরিয়ালি ফ্রম দ্য transmitting UART to the receiving UART. The receiving UART samples the data line at the pre-configured baud rate. दोनों জনেরটা either same হবে অথবা maximum difference can be of 10% off, plus or minus. Okay. আচ্ছা, the receiving UART then further discards the start bit, parity bit এবং stop bit from the data frame. এই যে দেখো একটা জিনিস দেখাইতে ভুলে গেছি, এই যে দেখো এইখানে ডেটা ফ্রেমটাতে নাম্বার অফ ওয়ান্স কয়টা, এখানে কেউ বলতে পারবে নাম্বার অফ ওয়ান্স কয়টা? 4টা। এটা কি ইভেন প্যারিটি না অড প্যারিটি? ইভেন প্যারিটি। তো কি দিবে প্যারিটি বিটটা? ইভেন প্যারিটির সময় কি অ্যাড করি? 0 হবে। এক্স্যাক্টলি 0 হবে। তো ফার্দার যখন রিসিভিং ইউআরটি ডেটাটা পাইলো, স্টার্ট বিটটা রিমুভ করে নেয়, প্যারিটি বিটটা রিমুভ করে দেয় এবং স্টপ বিটটা রিমুভ করে ফার্দার এটাকে রিসিভিং ডেটা ডিভাইসটাতে, ডেটা বাসটাতে হচ্ছিল প্যারালালি ট্রান্সমিট করে দেয়। ওকে, সবাই বুঝছি? অ্যাডভান্টেজেস অফ ইউআরটি only uses 2 wires, কোনো ক্লক সিগন্যাল লাগে না। প্যারিটি বিট আছে ফর এরর চেকিং, মানে কোনো মানে ডেটাটা করাপ্টেড নাকি না। আচ্ছা, তোমরা সবাই এই জিনিসটা তো বুঝছো কেন হচ্ছিল প্যারিটি বিটটা কেমনে হচ্ছিল এররটা চেক করতেছে, কনসেপ্টটা তো বুঝছো? এই পার্টটা বুঝছিলা যে প্যারিটি বিট কেমনে হচ্ছিল এররটা চেক করতেছে, প্যারিটি বিট দিয়ে কেমনে হচ্ছিল আমরা এরর চেকিংটা হ্যান্ডেল করি, বুঝেন নাই? প্লিজ রেসপন্ড, কেউ কি আছেন যে হচ্ছিল মানে বুঝছেন? এটাই বলেন দরকার হলে, যে বুঝছেন নাকি সবাই? তোমরা বুঝছো এই কেমনে হ্যান্ডেল করে? Yes, sir, we think so. ওমরান, আচ্ছা উই থিঙ্ক সো বলতেছো যেহেতু, তার মানে হচ্ছিল এখনো বুঝো না এই জিনিসটা। আচ্ছা, এখানেই দেখো এই যে ডেটা ফ্রেমটা যে পাঠাইলো, 8 বিটের ডেটা ফ্রেমটা, এখানে নাম্বার অফ ওয়ান্স কয়টা? 4, রাইট? এই চারটা যে নাম্বার অফ ওয়ান, লেটস সে ফর এক্সাম্পল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কারণে দ্য ডেটা হ্যাজ সামহাউ চেঞ্জ হওয়ার কারণে ইটস নট, মানে হচ্ছিল এখানে দ্য ডেটা ইজ নট এক্স্যাক্টলি দ্য সেম এনিমোর। এখানে দ্য নাম্বার অফ ওয়ান্স হচ্ছিল চেঞ্জ হয়, লেটস সে ফর এক্সাম্পল কেম টু অ্যান অড নাম্বার, ঠিক আছে, যে হচ্ছিল 3টা অথবা 5টা ওয়ান রয়ে গেল, রাইট, একটা কমে গেল বা একটা বেড়ে গেল। তখন যখন রিসিভিং ইউআরটিটা ডেটা ফ্রেমটা পাইলো, পাওয়ার পর প্যারিটি বিটটা চেক করে দেখলো কি, যে ইটস অ্যান ইভেন প্যারিটি পাইলো, বাট হচ্ছিল কিন্তু ডেটা রিড করে বুঝতেছে যে এখানে ডেটাটা ইজ নট সেট ফর ইভেন প্যারিটি, ইটস অ্যান অড প্যারিটি ডেটা। যখনই দেখবে যে অড প্যারিটি ডেটা এবং ইভেন প্যারিটি বিটের সাথে পাঠানো হয়েছে, তার মানে কি দ্য ডেটা হ্যাজ বিন করাপ্টেড, ডেটাটা করাপ্ট হয়েছে সামহাউ, সো তখন এই ডেটাটাকে ডিসকার্ড করে দেবে। বুঝছো ওমরান? জি স্যার। ওমরান তুমি বুঝছো? ওমরান জামাল, are you hearing me?
আচ্ছা, তারপরে হচ্ছিল ফাইনালি হচ্ছিল ওই প্যারালাল ডেটাবেসে পাঠিয়ে দেওয়া হয়। দিস ইজ দ্য লাস্ট স্টেপ বেসিক্যালি। ওকে, সো প্যারিটি বিটটা হচ্ছিল এরর চেকিং এর জন্য। দ্য স্ট্রাকচার অফ দ্য ডেটা প্যাকেট ক্যান বি চেঞ্জ অ্যাজ লং অ্যাজ বোথ সাইডস আর সেট আপ ফর ইট। তুমি হচ্ছিল দোনোটা সিস্টেম মানে দোনোটা সাইডের মধ্যে হচ্ছিল দুইটা ডিভাইসই হচ্ছিল প্রাইমারি ডিভাইস আর হচ্ছিল সেকেন্ডারি যে ফেরিফেরাল ডিভাইসটা কানেক্ট করবা তুমি, এদের মধ্যে যদি হচ্ছিল সেট আপটা যদি সেম থাকে তাহলে তখন তুমি ডেটা প্যাকেটের সাইজটা হচ্ছিল ভ্যারি করতে পারে তুমি, বাট ওই চেঞ্জটা তোমার দোনোটাতেই আনতে হবে। দোনোটাতে আনতে হবে, দ্য চেঞ্জ শুড বি দ্য সেম ফর বোথ অফ দেম, বিকজ ওদের তো ডেটা পাঠাবে তো, যদি হচ্ছিল এখানেও ডিফারেন্স হয় তখন ডেটাটা সিঙ্ক্রোনাইজ হবে না। ওয়েল ডকুমেন্টেড অ্যান্ড ওয়াইডলি ইউজড মেথড UART, ইটস অ্যান অ্যাডভান্টেজ। এবং ডিসঅ্যাডভান্টেজেসগুলো কী কী, যে দ্য সাইজ অফ দ্য ডেটা ফ্রেম ইজ লিমিটেড টু আ ম্যাক্সিমাম অফ 9 বিটস, এর বেশি যায় না। Doesn't support multi-slave or multi-master systems. Okay, so these are the two disadvantages of the universal asynchronous receiver or transmitter protocol. Okay, so with that we are done with UART. Any questions on UART, communication protocol? Humaira, any questions? Humaira? Marufasan Taposh, do you have any questions on UART? No, sir. Okay. এরপর আসি হচ্ছিল I2C, the third মানে communication protocol in our list, and the final one, which is called I2C or I2C bus. ফুল ফর্মটা হচ্ছিল ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট। ওকে, এখানে যেটা হয় যে ইট অলসো ইউজেস টু লাইন্স টু সেন্ড দ্য ডেটা। একদম সিম্পল। ইউজুয়ালি যেটা আমরা মানে হচ্ছিল একটা হচ্ছিল এসপিআইতে যেটা দেখছিলাম যে আলাদা আলাদা হচ্ছিল মাস্টার ডেটা লাইন থাকে, মানে ডেটা সাইন করার জন্য একটা লাইন থাকে, ইনপুট নেওয়ার জন্য একটা লাইন থাকে, আবার ডেডিকেটেড স্লেভ সিলেকশন লাইন্সগুলো থাকে। বাট এই I2Cতে যেটা হয় ইটস মাচ মোর সিম্পলার, জাস্ট দুইটা লাইন, একটা হচ্ছিল SDA উইচ ইজ দ্য সিরিয়াল ডেটা লাইন SDA, এবং ইটস বাই ডিরেকশনাল, একটাই ওয়্যার বাই ডিরেকশনাল মাস্টার টু স্লেভ। আরেকটা হচ্ছিল দ্য সিরিয়াল ক্লক, ঠিক আছে, দ্য সিরিয়াল ক্লক অ্যান্ড দ্য সিরিয়াল ডেটা লাইন, এই দুইটাই লাইন ইউজ করে, কোনো স্লেভ সিলেকশন লাইন নেই বা কোনো আলাদা ডেডিকেটেড ডেটা সেন্ডিং লাইন নেই, ঠিক আছে, জাস্ট দুইটা লাইন, একটা হচ্ছিল দ্য সিরিয়াল ডেটা লাইন উইচ ইজ SDA এবং দি সিরিয়াল ক্লক, ঠিক আছে, দ্য সিরিয়াল ক্লক অলওয়েজ গোজ ফ্রম দি মাস্টার টু দ্য স্লেভ। আচ্ছা, এইখানে আপনার হয়তো বা কোয়েশ্চেন আসতেই পারে যে স্যার আলাদা যেহেতু আমরা কোনো স্লেভ সিলেকশন লাইন ইউজ করতেছি না, আমরা স্লেভ কোনটা রিসিভ করবে, কোনটা ট্রান্সমিট করবে, কার সাথে কমিউনিকেট করবে, এটা কেমনে বুঝবো? এইখানে স্লেভের অ্যাড্রেসিং সিস্টেমটা স্লেভ সিলেক্ট লাইন আলাদা ডেডিকেটেড লাইন দিয়ে করা হয় না, এটা হচ্ছিল সফটওয়্যার লেভেলে হ্যান্ডেল করা হয়, যেখানে প্রত্যেকটা স্লেভেরই ইউনিক একটা অ্যাড্রেস থাকে, 7 বিট হোক বা 8 বিট হোক, একটা ডেটা অ্যাড্রেস থাকে, যেই স্লেভ ওই অ্যাড্রেসটা হচ্ছিল ইজ ইউনিক ফর দ্যাট স্লেভ, এবং ইট ইজ হ্যান্ডেলড ইন আ সফটওয়্যার অন আ সফটওয়্যার লেভেল। দ্যাটস ওয়াই আমাদের কোনো হার্ডওয়্যার লেভেল ইনফ্লুয়েন্স লাগে না ফর স্লেভ হ্যান্ডলিং। এটা কেমনে আমরা ফার্দার দেখব, ঠিক আছে। I2C is not only used on single boards but also to connect component which are linked via cable, ঠিক আছে, কেবল দিয়ে কানেক্টেড কম্পোনেন্টস বা পেরিফেরাল ডিভাইসেসের জন্য ইউজ করা হয়, ঠিক আছে, অনবোর্ড সিস্টেমসের জন্য শুধু তা না। ওকে, simplicity and flexibility are the key characters that make this bus attractive for many applications. কিছু সিগনিফিকেন্ট ফিচার্স হচ্ছিল, ফার্স্ট অফ অল অনলি দুইটা বাস লাইন, একটা হচ্ছিল দ্য সিরিয়াল ডেটা আর একটা সিরিয়াল ক্লক, কোনো স্ট্রিক্ট বড রেট রিকোয়ারমেন্ট সিস্টেম নাই, যেটা RS-232 এর মধ্যে আছে, সেটা হচ্ছিল ইজ অ্যান অ্যাডভান্টেজ, লিস্ট অফ অ্যাডভান্টেজ। RS-232 আমাদের সিলেবাসে নাই যদিও, বাট ইটস লিস্টেড অ্যাজ অ্যান অ্যাডভান্টেজ, যদি লাগে তাহলে এটা হচ্ছিল তোমার দিয়ে দিবা অ্যাজ অ্যান অ্যাডভান্টেজ, ঠিক আছে। দ্য মাস্টার জেনারেটস দ্য বাস ক্লক, অ্যাজ সিম্পল এজ দ্যাট। নো স্ট্রিক্ট বড রেট রিকোয়ারমেন্ট সিস্টেমস হচ্ছিল যে ট্রান্সমিটিং এবং রিসিভিং যে UARTটা, ওদের ভিতরে কোনো হচ্ছিল বড রেটটা সেম হইতে হবে যে তা না,
বিকজ আমরা তো আলাদা একটা ক্লক মেনটেন করতেছি ফর সেন্ডিং দ্য ডেটা। সো অ্যাজ লং এজ দ্যাট ইজ ওকে, ততক্ষণ পর্যন্ত ডেটাটা সিঙ্ক্রোনাইজ থাকবে। সো আই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্য বড রেট। সিম্পল মাস্টার স্লেভ রিলেশনশিপ এক্সিস্ট বিটুইন অল কম্পোনেন্টস এবং ইচ ডিভাইস কানেক্টেড টু দ্য বাস, যেখানে আমরা ইচ ডিভাইস বলতে স্লেভ ডিভাইসগুলোকে বলতেছি, ইজ সফটওয়্যার অ্যাড্রেসেবল, সফটওয়্যার লেভেল অ্যাড্রেসেবল বাই আ ইউনিক অ্যাড্রেস। হ্যাঁ, I2C is a, or I2C is a true multi-master bus providing arbitration and collision detection system. এখানে হচ্ছিল মাল্টি মাস্টার ইমপ্লিমেন্ট করা যায়, যেটা এসপিআই তে করা যেত না। এখানে মাল্টিপল মাস্টার ইমপ্লিমেন্ট করা যায় ইন আ সেন্স, বিকজ যে আমাদের এখানে অ্যাড্রেসিং যে সিস্টেমটা সেটা হচ্ছিল সফটওয়্যার লেভেলে হ্যান্ডেল করা হচ্ছে। সো কোনো হার্ডওয়্যার লেভেল ওই মানে হচ্ছিল কোনো যে কমপ্লেক্সিটিসগুলো যেগুলো আসে হার্ডওয়্যার লেভেলে এই জিনিসটা হ্যান্ডেল করতে গেলে যে কমপ্লেক্সিটিসগুলো আসে সেই কমপ্লেক্সিটিগুলো আমাদের এখানে ফেস করা লাগে না। দ্যাটস ওয়াই উই ক্যান ইমপ্লিমেন্ট মাল্টিপল মাস্টার্স। আচ্ছা, এখানে স্ট্রাকচারটা দেওয়া আছে, যেখানে হচ্ছিল একটা কন্ট্রোলার বা হচ্ছিল দ্য মাস্টার ডিভাইস এবং পাশাপাশি কিছু স্লেভ ডিভাইসেস কানেক্টেড, এবং দেখো সবাই ইজ কানেক্টেড টু দ্য কমন বাস এসডিএ এবং এসসিএল, ঠিক আছে, দ্য সিরিয়াল ডেটা এবং দ্য সিরিয়াল ক্লক বাস লাইনস। ওকে, একটা ডেটা মানে ডেটা প্যাকেটটা দেখতে, আচ্ছা ডেটা প্যাকেটটা দেখতে অনেকটা এরকম হয়। I2C ডেটা বাসের যে ডেটা প্যাকেটটা অথবা ডেটা ফ্রেমটা, মানে ডেটা যে প্যাকেটে পুরোপুরি দেখতে এরকম হয় যে প্রথমে একটা স্টার্ট কন্ডিশন থাকে, তারপরে নেক্সটে 7 or 10 বিটসের একটা অ্যাড্রেস ফ্রেম থাকে, যেটা হচ্ছিল ইজ ইউনিক টু ইচ অ্যান্ড এভরি স্লেভ অ্যান্ড দি মাস্টার ইটসেলফ। তারপরে দের ইজ এ রিড অর রাইট বিট। এই রিড অর রাইট বিটটা হচ্ছিল ইজ ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দি মাস্টার। যদি রিড বিট হয়ে থাকে তাহলে মানে কি, দ্য মাস্টার ইজ রিসিভিং ডেটা। যদি রাইট বিট হয়ে থাকে তার মানে কি, দ্য মাস্টার ইজ রাইটিং ডেটা টু দি স্লেভ। এরপরে এই যে অ্যাড্রেস ফ্রেমটা প্রথমে আসে, এইটা আসছে যে এটা হচ্ছিল এটা রেসপন্সে একটা অ্যাকনলেজমেন্ট আর নন অ্যাকনলেজমেন্ট বিট আসে। এই অ্যাকনলেজমেন্টটা গেল, তারপরে হচ্ছিল 8 বিটের একটা ডেটা, অ্যাকচুয়াল ডেটাটা 8 বিটের ডেটা ফ্রেম আসে, ওইটার পরিপ্রেক্ষিতে আরেকটা অ্যাকনলেজমেন্ট আসে এই 8 বিটের ডেটা প্রথম ডেটা ফ্রেমের জন্য। সেকেন্ড ডেটা ফ্রেম আসলো, সেকেন্ড ডেটা ফ্রেমের জন্য আবার একটা অ্যাকনলেজমেন্ট আসে, এবং লাস্টে স্টপ কন্ডিশনস মেনটেন করা হয়। এবং এটা কেমনে করা হয় আমরা দেখব। ওকে, ফার্স্ট অফ অল, আচ্ছা সবাই মানে হচ্ছিল ফোকাস করতেছো তো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্লিজ ফোকাস। আমি এখন যা যা বলবো ইটস ভেরি মানে ইটস এ রিয়েলি টাফ প্রসেস, মানে টাফ বলতে ইটস এ লিটল কমপ্লেক্স অফ এ প্রসেস। সো প্লিজ এভরিওয়ান প্লিজ ট্রাই টু ফোকাস ফ্রম হিয়ার অন আউট। ওকে, এখানে যেটা হয় ফার্স্ট অফ অল দি স্টার্ট কন্ডিশনস। ওকে, স্টার্ট কন্ডিশনসে কি হচ্ছে যে ফার্স্ট অফ অল যে তোমার ক্লকটা তো ইজ উইল বি অলওয়েজ হাই, অলওয়েজ হাই থাকবে ক্লকটা যতক্ষণ না পর্যন্ত ডেটা ট্রান্সফারিং প্রসেস শুরু হবে। তুমি কোনো ক্লক সিগন্যাল পাবা না। ক্লক সিগন্যাল না পাওয়া মানে হচ্ছিল ক্লকগুলা হাইতে হচ্ছিল সেট করে দেওয়া। সো যখন ক্লকটা ইজ হাই এবং এই হাই থাকাকালীন ক্লকটা যদি সিরিয়াল ডেটা লাইনটাকে আমরা মানে সিরিয়াল ডেটা লাইনটা যখন হচ্ছিল is pulled from high voltage. The serial data line usually stays at a high voltage and the clock as well. But clock high থাকাকালীন যখন এই সিরিয়াল ডেটা লাইনটাকে is pulled from high voltage to a lower voltage, তখন the receiving device understands বা হচ্ছিল তোমার যে কানেকশনের মধ্যে যে ইয়াগুলো আছে, যে হচ্ছিল তোমার স্লেভ ডিভাইসেসগুলো আছে, তারা সবাই বুঝে যায় যে এখন হচ্ছিল যে ডেটাটা ইনকামিং সেটা হচ্ছিল মাইক্রো প্রসেসর আমাদেরকে পাঠাইতেছে টু রিড ইট। ওকে, সো দিস ইজ বেসিক্যালি স্টার্ট কন্ডিশন উইথ বেসিক্যালি রিপ্রেজেন্ট দি স্টার্ট অফ দি হোল প্রসেস অফ দি ডেটা ট্রান্সফার। সো স্টার্ট কন্ডিশনটা কি, যে সিরিয়াল ক্লকটা হাই থাকাকালীনই যদি হচ্ছিল তোমার সিরিয়াল ডেটা লাইনটা ইজ পুলড ফ্রম হাই টু লো, this will basically start the whole process of reading the whole data packet. এরপরে আসি, এরপরে যে 7 বিটের ডিভাইস অ্যাড্রেস,
প্রত্যেকটা স্লেভেরই কি একটা ইউনিক অ্যাড্রেস থাকে। এই যে এখানে দেখেন প্রত্যেকটা, এখানে দেখেন একটা মাস্টার আছে এবং একটা স্লেভ আছে, এবং প্রতিটা স্লেভেরই দেখেন একটা করে ইউনিক অ্যাড্রেস আছে। ওকে, প্রত্যেকটা স্লেভেরই ডিফাইন্ড একটা ইউনিক অ্যাড্রেস থাকবে, এবং মাস্টারটা যেই স্লেভের সাথে কমিউনিকেট করতে চাচ্ছে সেই স্লেভটাকে এই তোমার হচ্ছিল একটা এই ইউনিক অ্যাড্রেসের মাধ্যমে হচ্ছিল ওই স্লেভটাকে সিলেক্ট করে নিল, যে ডেটাটা পাঠাবে বা হচ্ছিল যে ডেটাটা পাঠাবে তোমার সেই ইউনিক অ্যাড্রেসটা থ্রুতে হচ্ছিল ওই স্লেভটাকে সিলেক্ট করলো। সো এই যে 7-8 বিটের সিকোয়েন্স, এর মধ্যে প্রথম 7টা বিট কি, দ্য ডিভাইস অ্যাড্রেস। ওকে, যেটা হচ্ছিল এমএসবি থেকে নিয়ে এলএসবি পর্যন্ত থাকে, মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে নিয়ে স্টার্ট করে প্রথমে এবং এন্ডস উইথ দ্য লিস্ট সিগনিফিকেন্ট বিটস। আমি কিন্তু এটা কিন্তু সিনক্রোনাইজ সিস্টেম, সিনক্রোনাইজ কমিউনিকেশন সিস্টেম। তো এখানে হচ্ছিল ট্রান্সমিশন সিস্টেম। আমি হচ্ছিল সিনক্রোনাইজের সময় আমি কি বলছিলাম, ডেটা রিড করে কখন ডিভাইসেসগুলো, দ্য মানে হচ্ছিল দ্য রাইজিং এজ অফ দি ক্লক সাইকেল অর দ্য ফলিং এজ অফ দ্য ক্লক সাইকেল, কারো কি মনে আছে? লাস্ট ক্লাসে তো পড়ালাম মানডেতে। আচ্ছা, ক্লকের রাইজিং এজে অলওয়েজ ডেটাটা হচ্ছিল রিড করে দ্য ডিভাইসেস, ঠিক আছে? সো প্রথম রাইজিং এজে দেখলো যে এমএসবিটা হচ্ছিল মানে সিগন্যালটা এসডিএতে 1 পাচ্ছে, সো এটা 1 রেজিস্টার করে নিল। সেকেন্ড রাইজিং এজে দেখলো হচ্ছিল 0 রেজিস্টার করলো। থার্ড রাইজিং এজে হচ্ছিল 1, আবার 1, তো এভাবে করে 1 1 0 1 0 1 0 1 এই 7 বিটের ডিভাইস অ্যাড্রেসটা সেভ করে নিল। দেন একটা রিড অথবা রাইট বিট যাবে। রিড অথবা রাইট, লো যখন থাকে, লো মানে হচ্ছিল তোমার 0, which is basically write operation. So 0 মানে write operation or output operation in the from the perspective of the master. From the perspective of the master, এখানে master is writing data to a specific slave. So যখন এই বিটটা রিড রাইট বিটটা 0 থাকবে তখন এটা একটা রাইট অপারেশন ডিফাইন করে। যখন এই রিড রাইট বিটটা ইজ 1, which is basically an input operation or a read operation from the perspective of the master, which basically represents যে মাস্টারের ডেটা আসতেছে from the slave রাইট করতেছে এবং মাস্টার ইনপুট নিতেছে। বুঝছো সবাই যে 1 এবং 0 দিয়ে কি রিপ্রেজেন্ট করতেছি আমরা? একটু রেসপন্ড করো কাইন্ডলি প্লিজ, যদি না বুঝে থাকো বলো, আবার বুঝাবো, সমস্যা নেই। মানে রোজা রেখে তো আমি লেকচার দিতেছি, আপনারা হতেছে লেকচার দিতেছেন, যে একটা কষ্ট করে একটু হ্যাঁ তো বলেন অন্তত, যে বুঝছেন নাকি বুঝেন নেই। ও স্যার আরেকবার একটু বুঝাতে বলা হয়। আচ্ছা, কোন পার্টটা? স্যার 0 আর 1 হচ্ছে যে এই চেঞ্জের পরের পার্টটা, মানে অ্যাড্রেসের পরের পার্টটা কি, যে রিড আর রাইট বিটের? জি স্যার। আচ্ছা, তোমার যখন 0 পাই আমরা, মনে না ওই যে 82355 ওই যে 0 মানে কি আউটপুট অপারেশন, 1 মানে ইনপুট অপারেশন, রাইট? ইয়েস স্যার। সো আউটপুট অপারেশন মানে কি, যে আউটপুট আর ইনপুট যাই হোক এটা তো অলওয়েজ আমাদের মাস্টার পার্সপেক্টিভ থেকে, মানে মাইক্রো প্রসেসরের পার্সপেক্টিভ থেকেই আমরা চিন্তা করি। রাইট অপারেশন মানে হচ্ছিল আউটপুট অপারেশন, উইচ ইজ বেসিক্যালি মাস্টার রাইটিং অর আউটপুটিং ডেটা টু দ্য পেরিফেরাল ডিভাইসেস অর স্লেভ ডিভাইসেস। ইনপুট অপারেশন মানে কি বা রিড অপারেশন মানে কি, সেম থিং, বুঝছো? যে হচ্ছিল মাস্টার স্লেভস অথবা পেরিফেরাল ডিভাইসেস থেকে ডেটা রিড করে নিতেছে। সো ইন দ্যাট স্পেসিফিক কেস যে হচ্ছিল তোমার স্লেভ ডিভাইসেসরা হচ্ছিল ডেটা রাইট করতেছে, মাস্টার রিড করতেছে। আবার যখন রাইট অপারেশন হবে তখন মাস্টার রাইট করবে ডেটা এবং স্লেভ ডিভাইসেসরা রিড করবে, ডিপেন্ডিং অন কোন স্লেভ ডিভাইস তুমি সিলেক্ট করতেছো। ওকে, সো এখানে রিড রাইট বিটটা যখন 0, তখন 0 মানে বোঝাচ্ছে রাইট অপারেশন আর 1 মানে বোঝাচ্ছে রিড অপারেশন ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য মাস্টার। বুঝছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। এটা গেল রিড রাইট বিটটা গেল। এরপরে অ্যাকনলেজমেন্ট অর নট অ্যাকনলেজমেন্ট। এই যে অ্যাকনলেজমেন্ট বিটটা, এটা হচ্ছিল যখন লো থাকে। লো মিনস যে এই যে ডেটাটা সিকোয়েন্সটা মানে অ্যাড্রেস সিকোয়েন্সটা আসলো, এই অ্যাড্রেস সিকোয়েন্সটা হ্যাজ বিন রিসিভড, এটার জন্য একটা অ্যাকনলেজমেন্ট। লো পাওয়া মানে হচ্ছিল ইজ অ্যান অ্যাকনলেজমেন্ট, আর হাই মানে হচ্ছিল নট অ্যাকনলেজড।
ঠিক আছে, এখানে আমরা দেখি এটা কেমনে কাজ করে। এই অ্যাকনলেজমেন্টটা কেন লাগে, প্রথম অ্যাকনলেজমেন্টটা এই 7 বিট অ্যাড্রেসের জন্য, অ্যাড্রেস স্কিমিংয়ের জন্য। তোমার প্রত্যেকটা ডিফারেন্ট স্লেভের ডিফারেন্ট অ্যাড্রেস না, সবার একটু ডিফারেন্ট অ্যাড্রেস। এখন এই অ্যাকনলেজমেন্টটা সবসময় আসে, ডেটাতে তো পাঠাচ্ছে মাস্টার স্লেভদের কাছে। এই অ্যাকনলেজমেন্ট বিটটা যখন আসে, অ্যাকনলেজমেন্ট বিট ট্রান্সমিট করার জন্য যখন বেলাটা আসে, তখন রিসিভিং ডিভাইসটা পাঠায়। এই অ্যাকনলেজমেন্ট বিটটা রিসিভিং ডিভাইস ট্রান্সমিটিং ডিভাইসকে পাঠায়। এই পুরা প্রসেসটা ইজ ফর দ্য ট্রান্সমিটিং ডিভাইস। এই রিড রাইট বিট পর্যন্ত ট্রান্সমিটিং ডিভাইসই পাঠায়, বাট অ্যাকনলেজমেন্ট বিটটা রিসিভিং ডিভাইস পাঠায় উল্টো দিক দিয়ে। ঠিক আছে, এই রিসিভিং ডিভাইসটা এই অ্যাকনলেজমেন্ট বিটটা লো পাঠায়, কারণ লো পাঠানো মানে ও অ্যাকনলেজ করা যে হ্যাঁ, যে ডেটাটা পাঠাচ্ছ এটা ইজ কমপ্লিটলি রিসিভড। এবং প্রথম অ্যাকনলেজমেন্ট বিটটা লাগে কারণ আমার তো প্রত্যেক মাল্টিপল স্লেভস আছে। সো মাল্টিপল স্লেভসের জন্য আমার তো অ্যাড্রেসিং স্কিম দিয়ে মাস্টার তো প্রথমে যে অ্যাড্রেসটা পাঠাইলো, এই অ্যাড্রেসটা পাঠানোর পরে এইখানে তোমার কোনো স্লেভ আছে নাকি উইথ দ্যাট স্পেসিফিক অ্যাড্রেস যেটা মাস্টার পাঠাইছে, এটার জন্য একটা রেসপন্ড লাগবে না ফ্রম দ্যাট স্পেসিফিক স্লেভ। সো এর জন্য দেখো, প্রথম স্লেভ অ্যাড্রেস মিলে নাই, সেই 7 নাম্বার মানে 9 নাম্বার যে অ্যাকনলেজমেন্ট বিটটা ইজ হাই, ওই হাইতেই ধরে রাখছে সিরিয়াল, তোমার ডেটা লাইনে ওই হাই প্রোভাইড করতেছে রিসিভিং ডিভাইসটা। বা সেকেন্ড ডিভাইসে যখন আসলো তখনও দেখলো যে অ্যাড্রেস মিলে নাই, ইটস স্টিল নট ম্যাচড। এই ম্যাচ করার কারণে স্লেভ ডিভাইস টুও কী করতেছে, ইজ অলসো সেন্ডিং হাই সিগনাল। কারণ কি, নট একনলেজ মানে ইট ইজ দ্য অ্যাড্রেস দ্যাট দ্য মাস্টার সেট ইজ নট হিজ। স্লেভ 3 এর বেলায় যখন আসলাম, মানে স্লেভ 3 যখন ডেটা প্যাকেটটা রিসিভ করবে, তখন ও বুঝলো কি যে দ্য অ্যাড্রেস হ্যাজ ম্যাচড, মানে ইট ইজ হিজ অ্যাড্রেস। তাইলে ও কি করবে, এই যে 9 নাম্বার যে অ্যাকনলেজমেন্ট বিটটা, এখানে একটা 0 পাঠাবে। এই 9 নাম্বার বিটটাতে একটা লো বিট পাঠাবে, মানে কি ও অ্যাকনলেজ করলো টু দ্য মাস্টার যে হ্যাঁ, there is a device with this specific address, you can further continue your process, যে আমরা ফার্দার ডেটা ফ্রেমটা পাঠানো শুরু করতে পারেন আপনি। বুঝছি বিষয়টা রাফি? জি স্যার। ক্লিয়ার হয়েছো যে এই প্রথম অ্যাকনলেজমেন্ট সিগন্যালটা কেন লাগতেছে, যে প্রথম অ্যাকনলেজমেন্ট সিগন্যালটা পুরা প্রথম যে 7 আর 8, ঠিক আছে, এই যে প্রথম 8 বিট আসলো রিড রাইট পর্যন্ত, প্রথম বিটটা থেকে নিয়ে শুরু করে রিড রাইট বিট পর্যন্ত যে মানে অ্যাড্রেসটা আর রিড রাইট বিটটা আসলো, যে প্রথম 8টা বিট, এগুলো তো যে সেন্ডার ডিভাইস, ধরো মাস্টার ডিভাইস সেন্ড করতেছে, মাস্টার ডিভাইস থেকে এই স্লেভ ডিভাইসেসগুলোতে আসলো। কিন্তু 9 নাম্বার যে বিটটা, অ্যাকনলেজমেন্ট বিটটা, এটা উল্টা দিকে ফ্লো করে ফ্রম দ্য স্লেভ ডিভাইস। সো এই 9 নাম্বার বিটের বেলায় যখন হাই সিগন্যাল পায়, তখন মাস্টার বুঝে কি যে হ্যাঁ, না এইটা এই স্লেভটা সিলেক্টেড হয়নি, এই স্লেভেরও অ্যাড্রেসের সাথে মিলে নাই। যদি কোনো স্লেভের সাথে অ্যাড্রেসের সাথে না মিলে, তখন দ্য মাস্টার ক্যান ফার্দার ডিসাইড হোয়াট কাইন্ড অফ স্টেপস টু টেক, যাতে মানে বুঝতে পারে যে এখানে যে ডেটাটা আমি পাঠাইতে যাইতেছি এই অ্যাড্রেসে, there is no device connected with this specific address. Okay, so এই গেল 9 নাম্বার বিটটা, which is the acknowledgement bit. low থাকা মানে is acknowledged, high মানে not acknowledged. এরপরে এই গেল acknowledgementটা from the receiving devices. আচ্ছা, এরপরে 8 বিটের ডেটা আসে, ওই যে ডেটা ফ্রেমটা বললাম না, 8 বিটের ডেটা, এই প্রথম ডেটা ফ্রেমটা আসে 8 বিটের। প্রথম ডেটা ফ্রেম আসার পরে এই প্রথম 8 বিটের ডেটা ফ্রেমের জন্য একটা অ্যাকনলেজমেন্ট যায়। লো মানে 0 মানে অ্যাকনলেজ, 1 মানে নট অ্যাকনলেজ। 1 মানে ডেটা রিসিভ করা হয়নি, 0 মানে রিসিভ করা হয়েছে প্রপারলি। সো 0 পাওয়া মানে অ্যাকনলেজড। সো এই 8 বিটের ডেটাটা রিসিভ করলো। এরপরে সেকেন্ড যে ডেটা ফ্রেমটা 8 বিটের, ওই ডেটা ফ্রেমটা ফ্লো করলো। ওই ডেটা ফ্রেমটা ফ্লো করার কারণে কি হলো, ওই ডেটা ফ্রেমের জন্য একটা অ্যাকনলেজমেন্ট বিট লাস্টে দিয়ে রিসিভিং ডিভাইস থেকে আবার সেন্ডার ডিভাইসের কাছে যাইতেছে। ঠিক আছে, উল্টো দিকে অ্যাকনলেজমেন্টগুলো উল্টা দিকে ফ্লো করে অলওয়েজ, এটা মাথায় রাখবে। আচ্ছা, এই অ্যাকনলেজমেন্টটাও আসলো। লো পাওয়া মানে অ্যাকনলেজ করা যে হ্যাঁ, ডেটাটা কমপ্লিটলি রিসিভ করা হয়েছে প্রপারলি। পুরা কাজ শেষ হওয়ার পরে আমার তো একটা স্টপ কন্ডিশনও মেনটেন করতে হবে। স্টপ কন্ডিশনটা কি,
যে রিসিভিং ডিভাইসটা কখন বুঝবে যে রিডিং স্টপ করতে হবে, প্রসেসটা কখন স্টপ হবে। স্টার্ট কন্ডিশন কি ছিল, যে সিরিয়াল ক্লক হাই থাকাকালীন তোমার সিরিয়াল যে হচ্ছে ডেটা লাইনটা ইজ পুলড ফ্রম হাই ভোল্টেজ টু লো ভোল্টেজ। এখানে দেখো প্রত্যেকটা চেঞ্জেস আসতেছে কিন্তু হুইজ ওয়েন দ্য সিরিয়াল ক্লক ইজ লো থাকাকালীন কিন্তু অলওয়েজ লো টু হাই হয়। সো আমাদের এটা মাথায় রাখতে হবে যে সিরিয়াল ক্লক হাই থাকাকালীন কোনো যেন ট্রানজিশন হয় না, হাই টু লো অথবা লো টু হাই কোনো ট্রানজিশন যেন না হয়, এটা অলওয়েজ মাথায় রাখতে হবে। সব ট্রানজিশনগুলো যে মাঝখানে যে ট্রানজিশনগুলো হইতেছে সিরিয়াল ডেটা লাইনে, এগুলো দেখবো অলওয়েজ সিরিয়াল ক্লকটা লো থাকাকালীন হইতেছে, হাই থাকাকালীন হইতেছে না, যাতে কোনো ফলস স্টার্ট কন্ডিশন আবার রিড না করে বসে। সো সিরিয়াল ক্লক হাই থাকাকালীন যখন হচ্ছিল সিরিয়াল ডেটা লাইনটা ইজ পুলড ফ্রম হাই ভোল্টেজ টু লো ভোল্টেজ, এটাকে তো স্টার্ট কন্ডিশন হিসাবে দেখতেছিলাম। স্টপ কন্ডিশনটা ইজ জাস্ট ভাইস ভার্সা, যে সিরিয়াল ক্লকটা হাই থাকাকালীন যদি তোমার হচ্ছিল সিরিয়াল ডেটা লাইনটাকে আমি লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে পুল করি, সেটা ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ আ স্টপ কন্ডিশন। বুঝছি সবাই? জি স্যার। বাকিরা বুঝছো? হুমায়রা বুঝছেন? ময়মেন Yes, sir. ময়মেন ময়মেনুল হক, তয় দর্পণ বুঝছেন? জি স্যার। আচ্ছা, এখানে পুরো প্রসেসটাতে কারো কোনো কোয়েশ্চেন আছে যে এই পার্টটা বুঝি নেই স্যার, বা এই স্পেসিফিক সেগমেন্টটাতে একটু কনফিউশন আছে? এনিওয়ান? আচ্ছা, সো দ্য স্ট্রাকচার, এখানে হচ্ছিল স্ট্রাকচারটা দাও, যে এখানে আমি যেটা বললাম স্লেভ অ্যাড্রেসিং সিস্টেমটা যেভাবে কাজ করে, এটা তো তোমার অ্যাকনলেজমেন্ট বিটটা যে পাঠায়, সেই অ্যাকনলেজমেন্টের জন্য আমি বুঝেছিলাম যে লো বিটটা পাঠানো মানে অ্যাকনলেজ করতেছে, ওকে। এরপরে আসি হচ্ছিল দ্য প্রোটোকল ইটসেলফ। I2C protocol, মানে I2C protocol messages are basically broken up into two types of frame. First of all, প্রথমটা হচ্ছিল the address frame. The master basically indicates the slave to which message is being sent, এবং এই অ্যাড্রেস ফ্রেমটার কারণে একটা রিটার্নে রিসিভিং ডিভাইসেসগুলো থেকে একজনের থেকে একটা লো একটা অ্যাকনলেজমেন্ট সিগন্যাল আসে, যেটা হচ্ছিল রিপ্রেজেন্ট করে যে হ্যাঁ, যে আমি যে অ্যাড্রেসটাতে ডেটা পাঠাতে চাইতেছি এরকম অ্যাড্রেস, মানে এই অ্যাড্রেসের এই একটা ডিভাইস ইজ কানেক্টেড টু মাই হোল সিস্টেম। ডেটা ফ্রেমটা এরপরে হচ্ছিল দিস আর বেসিক্যালি 8-bit ডেটা মেসেজেস পাস ফ্রম মাস্টার টু দ্য স্লেভ অর ভাইস ভার্সা কিন্তু উল্টা দিকেও ফ্লো করে। দ্য ডেটা ইজ ফার্স্ট অফ অল প্লেসড অন দ্য এসডিএ লাইন, এবং দ্য এসডিএল গোজ মানে সিরিয়াল ক্লক গোজ লো অ্যান্ড ইজ স্যাম্পলড আফটার দ্য সিরিয়াল ক্লক লাইন গোজ হাই অ্যাগেন। ঠিক আছে, যখন এই যে লাইনটাকে হাই থেকে লোতে টেনে আনি, তারপরে আবার লো থেকে হাইতে টেনে যাই, এই প্রসেসটার মাঝখানে যে ডেটাটা আসে ওইটাকেই বেসিক্যালি স্যাম্পল করা হয়। দিস ইজ বেসিক্যালি দি স্টার্ট অ্যান্ড স্টপ কন্ডিশন। ওকে, স্টার্ট কন্ডিশন, টু ইনিশিয়েট দ্য স্টার্ট কন্ডিশন, দ্য বেসিক্যালি দ্য অ্যাড্রেস ফ্রেম যে ডেটাটা আসবে, দ্য মাস্টার বেসিক্যালি লিভস দ্য এসিএল হাই, ওই সিরিয়াল ক্লকটা হাই থাকাকালীনই ওই সিরিয়াল ডেটা লাইনটাকে হাই থেকে লোতে পুল করে। This basically puts all slave devices on notice that a transmission is about to start. প্রত্যেকটা স্লেভ ডিভাইস হচ্ছিল ইয়াতে এসে পড়ে, প্রত্যেকটা স্লেভ ডিভাইস হচ্ছিল অ্যালার্ট হয়ে যায় যে ডেটা আসতেছে। ওকে, সো ডেটা আসতেছে যে এটা হচ্ছিল প্রত্যেকটা স্লেভ ডিভাইসকে অ্যালার্ট করে দেওয়া হলো, এবং প্রত্যেকটা স্লেভ ডিভাইস অ্যালার্ট হয়ে যাওয়ার পর যখন হচ্ছিল ওই প্রসেসটাও হচ্ছিল ফাইনালাইজ হয়ে যায়, যে রিড অপারেশন না রাইট অপারেশন, 9 নম্বর যে ক্লকটা আসে সেটা হচ্ছিল এই স্লেভ ডিভাইসেসগুলো থেকে উল্টো দিকে মাস্টার ডিভাইসের কাছে যায়, অথবা ইনা ফ্রম দি রিসিভিং ডিভাইস টু দি সেন্টার ডিভাইস। ইফ টু মাস্টার ডিভাইসেস উইশেস, এই যে হচ্ছিল আমি কি বলছিলাম যে মাল্টি মাস্টার ইমপ্লিমেন্ট করা ইজ পসিবল, এটা ইজ আ দিস অলসো ইজ আ ডিসঅ্যাডভান্টেজ ইন সাম সেন্স, বিকজ এখানে দেখি আমরা এই যে এখানে থার্ড পয়েন্টটা ফোর্থ পয়েন্টটাতেই দেখবো, প্রথমত যদি হচ্ছিল দুইটা মাস্টার ইজ ট্রাইং টু টেক কন্ট্রোল অফ দি হোল বাস, তাহলে কি করবে দোনোজনই একসাথে কি করবে, এসডিএ লাইনটাকে লোতে পুল করার চেষ্টা করবে, রাইট, টু স্টার্ট আ ট্রান্সমিশন প্রসেস। যেই প্রথমে না কেন যে এসডিএ লাইনটাকে হচ্ছিল লোতে পুল করবে, বেসিক্যালি দ্যাট মাস্টার উইন্স দ্য রেস অ্যান্ড
gains the control of the whole bus. So for this specific reason, this gives a rise to one of the disadvantages, which is basically that it is possible to issue repeated starts and initiating a new communication system, a new communication sequence without relinquishing control of the bus to other master. যে কন্টিনিউয়াসলি যে মাস্টারটা হচ্ছিল প্রথমে কন্ট্রোলটা নিয়ে নিল, ও ফার্দার পরে আরেকটা সিকোয়েন্স, আর এরপরে আরেকটা সিকোয়েন্স, এরপরে আরেকটা সিকোয়েন্স, এরকম করে অনেকগুলো মাল্টিপল ট্রান্সমিশন সিকোয়েন্স একটা পিছনে আরেকটা স্টার্ট করতে পারে বাকি মাস্টারদেরকে কন্ট্রোল না দিয়ে। সো হচ্ছিল দিস বেসিক্যালি ক্যান স্টার্ট মাল্টিপল স্টার্ট মাল্টিপল ট্রান্সমিশন সিকোয়েন্সেস উইথাউট রিলিঙ্কুইশিং কন্ট্রোল, কোনো কন্ট্রোল গিভ আপ না করে। সো এই কারণে বাকি যে বাস মাস্টার্সরা আছে বা মাস্টার্সরা আছে ইন দ্য হোল বাস, they basically never get a chance. So this can be listed as a disadvantage. স্যার হুম, কোশ্চেন ছিল, বলো। সেটা হচ্ছে স্যার একটা মাস্টার ডিভাইস যখন স্যার মানে ওই রেসটাতে স্যার জিতলো, ব্যাপারটা হলো সে সবগুলোর স্যার কন্ট্রোল নিয়ে নিল, কিন্তু স্যার বাকিগুলা কি এমনি বসে থাকবে, কখনোই কি ইউজ তখন হবে না? হচ্ছিল ওরা আইডল থাকবে, তখন ওরা আইডল থাকবে। মানে স্যার কোন টাইম পরে গিয়ে স্যার আবার আরেকটা রেস যখন ওই যে হবে? ও স্টপ কন্ডিশন দিল, ঠিক আছে, প্রথম যে আচ্ছা, মাস্টার মানে কন্ট্রোল একটা নিল, ও স্টপ কমিউনিকেশন কন্ডিশন, হয়ে যাওয়ার পর। ও হ্যাঁ স্টপ কন্ডিশন ইনিশিয়েট করার পর তোমার হচ্ছিল কিছুক্ষণ ক্লক, মানে কিছু ক্লক সাইকেলের জন্য গ্যাপ থাকলো, ঠিক আছে, কিছু ক্লক সাইকেলের জন্য গ্যাপ থাকলো। এই গ্যাপের মাঝখানে ওর কি বাকি মাস্টারদের কোনো একজনকে হচ্ছিল কন্ট্রোল নিতে হবে আবার ফর স্টার্টিং আ ডেটা ট্রান্সমিশন সিকোয়েন্স, বুঝছো? এবং এইটা sir. প্রবলেম হয়, প্রবলেম্যাটিক ইন আ সেন্স যে হচ্ছিল লেটস সে ফর এক্সাম্পল যে প্রথম কন্ট্রোলটা নিল, ওর অনেক প্যাকেট আছে ডেটা সেন্ড করার জন্য। সো ও একটা স্টপ কন্ডিশন দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা স্টার্ট কন্ডিশন শুরু করে দিল, তার ব্যাক টু ব্যাক এরকম করে 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 কন্টিনিউয়াসলি হচ্ছিল চালাই গেল একটার পর একটা ট্রান্সমিশন সিকোয়েন্স। এই কারণে হয় কি যে বাকি যে বাস মাস্টারগুলো ওরা চান্স পায় না টু টেক কন্ট্রোল অফ দি হোল সিস্টেম, which basically gives a rise to some kind of conflicts, ঠিক আছে, টাইমিং ডিফারেন্স স্যার হয়ে যায়। এটা কি স্যার পরবর্তীতে গ্লিচের মতো বা এরকম হ্যাঁ, কিছু গ্লিচের মতো হওয়ার? অ্যাক্ট করে, ঠিক আছে, বুঝছো বিষয়টা? জি স্যার। দিস ক্যান অ্যাক্ট অ্যাজ এ ডিসঅ্যাডভান্টেজ অ্যাজ ওয়েল। এরপরে আসি দ্য অ্যাড্রেস ফ্রেম। দ্য অ্যাড্রেস ফ্রেম ইজ অলওয়েজ ফার্স্ট ইন এনি নিউ কমিউনিকেশন। প্রথমে হচ্ছিল অ্যাড্রেস ফ্রেমটা আসে, যে কার কাছে ডেটা পাঠানো হচ্ছে। 7-bit address, the address is clocked out of most significant bit first. প্রথমে MSB আসে, তারপরে the following least significant bit আসে, which is basically the read অথবা write bit, indicating whether it is a read operation which is represented using a 1 or a write operation using 0. মাত্রই এক্সপ্লেন করছি যে 1 ওই যে ইনপুট আর আউটপুট বুঝাই দিছিলাম বিষয়টা। আচ্ছা, non-acknowledgement bit or the acknowledgement bit, non-acknowledgement or acknowledgement, NAC or ACK, ঠিক আছে, it is the 9th bit of the frame, যেটা বললাম, the 9th bit of the frame. This is cases for all frames, data হোক, data frame হোক বা address frame হোক, both মানে দোনোটার কেসই। So once the first 8 bits of the frame are sent, the receiving device, এই এক বিটটা receiving device পাঠায়। The receiving device is given control over the SDA. এতক্ষণ তো হচ্ছিল সেন্ডিং ডিভাইসের কন্ট্রোল আছিল SDA লাইনের উপর। প্রথম 8 বিটের ডেটা ফ্রেম অথবা অ্যাড্রেস ফ্রেমটা পাঠানোর পর the control is given to the receiving device of the SDA. এই SDA এর উপরে মানে সিরিয়াল ডেটা লাইনের উপরে কন্ট্রোলটা রিসিভিং ডিভাইসের কাছে এসে পড়ে। If the receiving device does not pull the SDA line low before the 9th clock pulse, it can be inferred that the receiving device either did not receive the data or did not know how to parse the message. Did not receive the data মানে ডেটা রিসিভ করে নাই, অথবা লেটস সে ফর এক্সাম্পল ইন কেস অফ দি অ্যাড্রেস ফ্রেম কেউই হচ্ছিল লোতে পুল করলো না, মানে এই অ্যাড্রেসের কোনো মানে স্লেভ ডিভাইসই নাই ইন দ্য সিস্টেম। So further in that specific case what the master can do, in that specific case the exchange, the data exchange halts, stop হয়ে যায়, সঙ্গে সঙ্গে স্টপ করে, and it is up to the master of the system to decide how to proceed. এরপরে ফার্দার কেমনে প্রসিড করবে, নেক্সট প্রসেসটা কেমনে স্টার্ট করবে, এটা হচ্ছিল টোটালি ডিপেন্ডস অন দি মাস্টার ইটসেলফ।
এরপরে আসি দ্য ডেটা ফ্রেমস। ডেটা ফ্রেমসগুলো একদম সিম্পল, যে আরবিটার ডেটা ফ্রেমস পাঠাচ্ছে থ্রু দ্য এসডিএ লাইন, এবং দ্য রিড অ্যান্ড রাইট বিট বেসিক্যালি ইন্ডিকেটস কোন দিকে ডেটাটা ফ্লো হয়, ঠিক আছে, রিড অপারেশন অথবা রাইট অপারেশন নাকি, অলওয়েজ ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য মাস্টার। স্টপ কন্ডিশনে আসি, ওয়ান্স অল দ্য ডেটা ফ্রেমস হ্যাভ বিন সেন্ট, মাস্টার যখন হচ্ছিল কি করে, একটা স্টপ কন্ডিশন ইনিশিয়েট করে। স্টপ কন্ডিশনটা কি, যে সিরিয়াল ক্লক হাই থাকাকালীনই যখন এসডিএ লাইনটাকে লো, মানে লো থেকে হাইতে পুল করা হয়, দিস লো টু হাই ট্রানজিশন during the during the time where the serial clock is high is basically referred to as a stop, an indication to a stop condition. Okay, during normal data writing operation, যখন মেইন ডেটাগুলো পাঠাইতেছো, অ্যাড্রেস হোক, অ্যাড্রেস ফ্রেম হোক, বাকি দুটা ডেটা ফ্রেম হোক, the value on the SDA should not change when the SCL is high, ঠিক আছে, SDA high, SCL serial clock high থাকাকালীন SDA shouldn't go from low to high or high to low, because this will basically initiate or হচ্ছিল initiate মানে হচ্ছিল false stop or start condition, সিস্টেমটাকে আউলায় ফেলতে পারে, false stop or start condition এর সিস্টেম দিয়ে আউলায় ফেলতে পারে। So the SDA line should not change when the SCL is high during the time when the normal data is being sent, such as the address frame, the data frame, the rest of the two data frames, okay, and the acknowledgement bits as well in between them. বুঝছি কেন হচ্ছিল ডেটা রাইটিং অপারেশনের সময় হচ্ছিল দি এসডিএ শুডন্ট চেঞ্জ when SCL is high. Any confusion sir. over here? হ্যাঁ, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এরপরে স্টেপস অফ দি I2C ডেটা ট্রান্সমিশনটা যদি আসি, হচ্ছিল পুরো স্টেপ ওয়াইজ এখানে এক্সপ্লেইন করা আছে ফার্স্ট টু লাস্ট। যে ফার্স্টে দি মাস্টার সেন্স দি স্টার্ট কন্ডিশন টু ইচ অ্যান্ড এভরি কানেক্টেড স্লেভ, ঠিক আছে, বাই সুইচিং দি এসডিএ লাইন ফ্রম হাই টু লো ভোল্টেজ। সেম, যে এসিএল হাই থাকাকালীন হচ্ছিল এসডিএ লাইনটাকে হাই থেকে লোতে পুল করা হয়, যে একটা স্টার্ট কন্ডিশন ইনিশিয়েট করলো। তারপরে দ্য মাস্টার সেন্স ইচ স্লেভ দ্য 7 or 10 bit অ্যাড্রেস অফ দি স্লেভ ইট ওয়ান্টস টু কমিউনিকেট উইথ or মানে perform read or write operation with, ঠিক আছে। এরই রেসপন্সে each slave compares the address, যেই অ্যাড্রেসটা ওদেরকে পাঠানো হয়েছে, with its own address, এবং if the address matches, the slave returns an acknowledgement bit, একটা low acknowledgement bit পাঠায় by pulling the SDA line low for 1 bit, and if the address of the master does not match with the slave's own address, the slave basically leaves the SDA line as high, যে হাইতে আসলো ওই হাইতেই রেখে দেওয়া যায়, ঠিক আছে। এই যে রিটার্ন একটা অ্যাকনলেজমেন্ট আসলো, এটা বেসিক্যালি গিভস দি মাস্টার যে দ্য মানে হচ্ছিল অ্যাসুরেন্স যে হ্যাঁ আমি যে ডেটাটা পাঠাবো, there is a device in the shared bus with that address, so I can মানে হচ্ছিল continue with the rest of the process. Fourth step যে কি হয়, যে the master sends or receive the data frame, মাস্টার হচ্ছিল এসডিএ স্টার্ট কন্ডিশন শুরু করার পর কী করলো, যে ডেটা রিসিভ করবে অথবা রাইট করবে, মানে হচ্ছিল ডেটা ফ্রেম রিসিভ করবে আর ডেটা ফ্রেম সেন্ড করবে। দিস উইল বেসিক্যালি ডিপেন্ড অন দি রিড এবং রাইট বিট, যেটা হচ্ছিল অলওয়েজ ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দি মাস্টার। এই গেল ডেটা ফ্রেমের রিসিভিং এবং সেন্ডিংয়ের কাজ। এবং প্রত্যেকটা ডেটা ফ্রেম পাঠানোর অথবা রিসিভিংয়ের পরে রিসিভিং ডিভাইসটা কী করবে, রিসিভিং ডিভাইস কিন্তু মাস্টারও হতে পারে। যখন স্লেভ মাস্টারকে ডেটা পাঠাচ্ছে তখন কি মাস্টার ইজ দ্য রিসিভিং ডিভাইস। ইন দ্যাট স্পেসিফিক কেস দি মাস্টার উইল সেন্ড অ্যান অ্যাকনলেজমেন্ট টু দ্য স্লেভ টু লেট দ্য স্লেভ নো যে তুমি যে ডেটাটা পাঠাইতেছিলে আমি কমপ্লিটলি অ্যাকসেপ্ট করছি প্রপারলি। অ্যাকনলেজমেন্ট বিটস টু দ্য sender to acknowledge the successful receipt of the data frame. এবং lastly, the last step to stop the data transmission, the master basically sends a stop condition, যেটা হচ্ছিল serial clock high থাকাকালীনই it basically pulls the SDA line from low voltage level to high voltage level. Okay, স্টেপসগুলো সবাই ক্লিয়ারলি মাথায় ঢুকছে সবাই? জি স্যার। এখানে আবার ওই স্ট্রাকচারটা দেওয়া, ওই সিলেকশনের প্রসেসটা এখানে আরেকটা স্ট্রাকচার দেওয়া, যেখানে হচ্ছিল দুইটা ডিফারেন্ট মানে হচ্ছিল লেআউট দেওয়া, যে একটা হচ্ছিল সিঙ্গেল মাস্টার মাল্টিপল স্লেভ হলে যেটা হয়, এই যে একটা সিঙ্গেল এসডিএ লাইন এবং সিঙ্গেল ক্লক সাইকেল হচ্ছিল গোজ টু ইচ অ্যান্ড এভরি স্লেভ, সিঙ্গেল মাস্টার সিঙ্গেল মাল্টিপল স্লেভ কনফিগারেশনে। বাট মাল্টি মাস্টার মাল্টি স্লেভ কনফিগারেশন কী হয়, যে প্রত্যেকটা মাস্টার থেকেই হচ্ছিল প্রত্যেকটা স্লেভে
SDA line connected, ঠিক আছে, প্যারালালি কানেক্টেড, সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্যাক্ট ফর অল অফ দেম, একটা সিঙ্গেল এসডিএ। এবং সিরিয়াল ক্লকটা দেখো, প্রত্যেকটা মাস্টারের থেকে একটা সিরিয়াল ক্লক বের হয়ে প্রত্যেকটা স্লেভ ডিভাইসে যাচ্ছে। সো দ্যাট ইজ অলসো কানেক্টেড, এবং হচ্ছিল ইজ ইউনিডিরেকশনাল ফ্রম দি মাস্টার ডিভাইসেস টু দ্য স্লেভ ডিভাইসেস। ওকে, এখানে কিছু অ্যাডভান্টেজেস লিস্ট করা আছে। ফার্স্ট অফ অল ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবিলিটি ইন আ সেন্স যে I2C প্রোটোকল সাপোর্টস মাল্টি মাস্টার মাল্টি স্লেভ কমিউনিকেশন। সো তোমার হচ্ছিল ওইখানে যেমন হচ্ছিল আমাদের পিন রিকোয়ারমেন্ট দরকার ছিল, যে নাম্বার অফ রিকোয়ারমেন্টস অফ পিন ওয়াজ মাচ মোর হাই I2C-তে, I2C বলতেছি SPI-তে, ঠিক আছে। ওইখানে হচ্ছিল হার্ডওয়্যার লেভেলে আমরা অ্যাড্রেসিং করতাম স্লেভ সিলেক্ট লাইন্স দিয়ে। সো এখানে মাল্টিপল নাম্বার অফ স্লেভস ইনকর্পোরেট করাটা ওয়াজ আ লিটল বিট টাফ। এখানে দ্যাট ইজ মাচ মোর ইজিয়ার অ্যাড্রেসিং, বিকজ ইজিয়ার ইন আ সেন্স যে হচ্ছিল তোমার অ্যাড্রেসিং সিস্টেমটা ইজ হ্যান্ডেলড ইন আ অন আ সফটওয়্যার লেভেল রাদার দেন আ হার্ডওয়্যার লেভেল। ওকে, addressing feature. Yet another advantage of I2C protocol lies in its inherent ability to use chip addressing. It means you can easily add components to the bus without any complexity. কোনো complexity ছাড়াই direct connect করে দিতে পারবা, which basically eliminates যে একটু আগে যেটা বললাম, যে eliminates the necessity of using a slave select or chip select lines. Slave select বলতে পারি আমরা, এসএস দিয়ে রাখি, তাহলে আরো ভালো মতন বুঝতে পারবে তোমরা। Okay, slave select lines. Simplicity. I2C protocol doesn't complicate the design, it only requires দুইটা bidirectional signal line, ঠিক আছে। একটা হচ্ছিল the serial clock, okay, আরেকটা হচ্ছিল the serial data line. So there's মানে the whole system is very simple. Better error handling mechanism improves the error detection, because কি SPI তে কোনো হার্ডওয়্যার হোক বা সফটওয়্যার হোক, কোনো হার্ডওয়্যার অথবা সফটওয়্যার লেভেল অ্যাকনলেজমেন্ট কিন্তু ছিল না বলছিলাম, বাট এখানে কিন্তু আছে। এবং এই অ্যাকনলেজমেন্টের থাকাকালীনই মানে থাকার কারণেই হচ্ছিল তোমার হচ্ছিল এরর হ্যান্ডলিং মেকানিজমটা আরও বেটার, যে দ্য মাস্টার ডিভাইস ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যাট এনি গিভেন মানে এনি গিভেন মোমেন্ট যে তুমি যে ডেটাটা পাঠাইলা ওটা কি হচ্ছিল প্রপারলি মানে রিসিভিং ডিভাইসটা রিসিভ করছে নাকি করে নাই। ওকে, আচ্ছা, adaptable. I2C protocol is adaptable in the sense that it can work well with both slow এবং fast ICs. It can incorporate both of them. ঠিক আছে। Disadvantages, first of all, conflicts due to chip addressing. There is also always a possibility of an addressing conflict. এটা এক। Slower speeds, slower data transfer rate than SPI. স্লোয়ার ইন আ সেন্স যে হচ্ছিল একটা সিঙ্গেল ডেটা লাইন ইউজ করেই হচ্ছিল ডেটাটা ট্রান্সফার করতেছে, এবং মাল্টিপল মানে হচ্ছিল যে ডেটা অ্যাড্রেসিং সিস্টেমটা এটাও অনেক মানে একটু কমপ্লিকেট, মানে অ্যাড্রেসিং সিস্টেমটাও হচ্ছিল মানে ব্রিংস দ্য স্পিড ডাউন অ্যাজ ওয়েল। তারপরে হচ্ছিল ওভারহেডের কারণে এই যে এক্সট্রা রিড রাইট বিট পাঠাচ্ছি, তারপরে হচ্ছিল অ্যাড্রেস বিটগুলো পাঠাচ্ছি, এগুলোর কারণে কি হয়, ওভারহেড ইনক্রিজ করে না, এবং এই ওভারহেড ইনক্রিজ করার কারণে তোমার হচ্ছিল স্পিডটা ডিক্রিজ করে। রিকোয়ার্স মোর স্পেস, মোর কমপ্লিকেটেড হার্ডওয়্যার নিডেড টু ইমপ্লিমেন্ট দেন SPI. মোর কমপ্লিকেটেড হার্ডওয়্যার ইন আ সেন্স যখন মাল্টিপল মাস্টার্স অলসো হচ্ছিল ইজ বেসিক্যালি ইন্ট্রোডিউসড টু দ্য সিস্টেম, ইট গেটস আ লিটল বিট মোর কমপ্লিকেটেড টু ইমপ্লিমেন্ট। সাইজেস অফ দি ডেটা ফ্রেম লিমিটেড টু 8 bits, ঠিক আছে। 8 বিটের ডেটা ফ্রেম ইজ লিমিটেড, ওই যে ডেটা ফ্রেমের সাইজগুলো আমি বলেছিলাম ইজ লিমিটেড টু 8 bit ডেটা ফ্রেমস, বাট SPI-তে সিরিয়ালি ইউ কুড হ্যাভ সেন্ট 8 bit হোক, 16 bit হোক, 32 bit হোক, ডিপেন্ডস অন ইউ, সিরিয়ালি তুমি কি ট্রান্সমিট করতে চাচ্ছ। ওকে, so this is the basic list of advantages and disadvantages. So with that, it basically ends our chapter communication protocol. Thank you everyone. কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ গো আহেড। ওকে।